প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একজন বিখ্যাত রুশ সাহিত্যিক অ্যান্টন চেকভ রচিত একটি অসাধারণ ছোট গল্প দ্য বেট, বাংলায় যার অর্থ বাজি। এই গল্পটি শুধু একটি বাজির গল্প নয়, এটি মানুষের লোভ, একাকিত্ব, আত্ম উপলব্ধি এবং জীবনের অর্থ নিয়ে একটি গভীর দর্শন বহন করে। প্রথমে আসি লেখক পরিচিতিতে। অ্যান্টন চেকভ ছিলেন একজন বিখ্যাত রুশ ছোট গল্পকার এবং নাট্যকার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1860 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1904 সালে। তিনি আধুনিক ছোট গল্পের একজন অগ্রদূত হিসাবে পরিচিত। তার গল্পগুলো সাধারণ মানুষের জীবন, চরিত্র ও আচরণকে খুব সংবেদনশীল এবং বাস্তবধর্মীভাবে তুলে ধরে। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে দ্য চেরি অর্চার্ড, দ্য লেডি উইথ দ্য ডগ, দ্য বেট ইত্যাদি। চেকভ বিশ্বাস করতেন লেখার মাধ্যমে পাঠকদের প্রশ্নে উদ্বুদ্ধ করা উচিত, উত্তর দিয়ে নয়। এখন এই গল্পটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। এই গল্পটি প্রকাশিত হয়েছিল 1889 সালে। এটি হচ্ছে একটি ছোট গল্প অর্থাৎ শর্ট স্টোরি। এই গল্পে দুটি প্রধান চরিত্র রয়েছে। একজন হলেন ব্যাংকার, যিনি ধনী, ভীষণ অহংকারী এবং আত্মকেন্দ্রিক। শুরুতে আত্মবিশ্বাসী ছিলেন, পরে আর্থিকভাবে দুর্বল ও ভীত হয়ে যান এবং শেষে অনুতপ্ত হন। আর একজন চরিত্র হলেন আইনজীবী, ইয়াং লয়ার, তরুণ, আদর্শবাদী, জ্ঞানের প্রতি আগ্রহী, ধীরে ধীরে উপলব্ধিতে পৌঁছান, অর্থকে ত্যাগ করে আত্মিক উন্নয়নকেই মূল্য দেন। এই গল্পে কিছু গুরুত্বপূর্ণ থিম বা বিষয় রয়েছে। 1 নম্বর বিষয় লোভ ও অর্থের মোহ। 2 একাকিত্ব ও আত্ম উপলব্ধি। 3 জীবনের প্রকৃত অর্থ। 4 জ্ঞান বনাম ভোগ বিলাস। 5 নৈতিকতা ও পরিবর্তন। এই গল্পটি আমাদের কিছু নৈতিক শিক্ষা দেয়, যেমন টাকার পেছনে ছটা মানেই জীবনের সফলতা নয়। 2 আত্ম উপলব্ধি ও জ্ঞান অর্জনই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। 3 মানুষ পরিবর্তনশীল, পরিস্থিতির ভিত্তিতে তার চিন্তাভাবনা বদলে যেতে পারে। এবার তোমাদেরকে গল্পের সারাংশ সংক্ষেপে বলি। একজন ব্যাংকার এবং একজন তরুণ আইনজীবীর মধ্যে একদিন বিতর্ক হয়। বিতর্কের বিষয়বস্তু ছিল মৃত্যুদণ্ড ভালো না যাবজ্জীবন কারাদণ্ড ভালো। এই বিষয়ে ব্যাংকার বলেন মৃত্যুদণ্ড ভালো, কারণ তা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অন্যদিকে তরুণ আইনজীবী তিনি বলেন যে যাবজ্জীবন কারাদণ্ড ভালো, কারণ একেবারেই মরে যাওয়ার থেকে জীবিত থাকা সবসময় ভালো। এই বিতর্ক গড়িয়ে যায় একটি বাজিতে অর্থাৎ বেট। ব্যাংকার বলেন যদি আইনজীবী 15 বছর একা এক ঘরে বন্দী হয়ে থাকতে পারেন, তবে তিনি তাকে 2 মিলিয়ন রুবেল দেবেন। তরুণ আইনজীবী অর্থের লোভ এই চ্যালেঞ্জটি গ্রহণ করে নেন। তারপরে শুরু হয় সেই বিচ্ছিন্ন বন্দী জীবন। তরুণ আইনজীবী প্রথম দিকে গান শুনতেন, বই পড়তেন, বিভিন্ন রকম ভাষা শিখতেন, দর্শনের বই পড়তেন, ধর্মগ্রন্থ পড়তেন। শেষ দিকে তিনি জীবনের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হয়ে পড়েন। 15 বছর পূর্ণ হওয়ার ঠিক আগে ব্যাংকার বুঝতে পারেন যে তাকে এই বিশাল অঙ্কের টাকা দিতে হলে আর্থিকভাবে তিনি শেষ হয়ে যাবেন। তাই তিনি এই তরুণ আইনজীবীকে মেরে ফেলার চিন্তাভাবনা করেন। রাতের অন্ধকারে ব্যাংকার আইনজীবীর ঘরে ঢুকে তাকে মেরে ফেলতে যান, কিন্তু তখনই আবিষ্কার করেন আইনজীবী একটি চিঠি রেখে গেছেন, যেখানে তিনি এই সম্পত্তি গ্রহণ
না করার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ সেই তরুণ আইনজীবী তার এই দীর্ঘদিনের যে বিভিন্ন রকম তিনি বই পড়েছেন, সেই বই পড়ে তিনি তার যে জ্ঞান অর্জন করেছেন, সেখান থেকে তিনি উপলব্ধি করেছেন যে এই যে ধন সম্পদ, এর কোনো গুরুত্ব নেই, এর কোনো মূল্য নেই। মানুষের জীবনে প্রকৃত এই উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞান অন্বেষণ করা। তাই এই কথাগুলো তিনি ব্যাংকারের উদ্দেশ্যে একটা চিঠিতে লিখে গেছেন। সেই চিঠিটা পড়ে ব্যাংকার বুঝতে পারেন যে জীবন ও জ্ঞানই হচ্ছে প্রকৃত সম্পদ, টাকা পয়সা সব কিছুই নয়। এবার আমরা গল্পটির মূল পাঠে যাচ্ছি। প্রতিটি লাইন পড়ে তার বাংলা অর্থ ও ব্যাখ্যা করব, যাতে তোমরা লেখকের বক্তব্য পরিষ্কারভাবে বুঝতে পারো। তোমরা খাতায় গুরুত্বপূর্ণ লাইন ও শব্দগুলোর মানে লিখে নেবে, কারণ এগুলো পরীক্ষার কাজে আসবে। তাহলে চলো শুরু করি দ্য বেট এর প্রথম লাইন থেকে। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট। এটা ছিল এক অন্ধকারাচ্ছন্ন শরতের রাত্রি। এখানে ডার্ক বলতে অন্ধকারাচ্ছন্ন, অটাম মানে এখানে শরৎ ঋতু, নাইট বলতে রাত্রি। তাহলে এটা ছিল এক অন্ধকারাচ্ছন্ন শরতের রাত্রি। দ্য ওল্ড ব্যাংকার, সেই বৃদ্ধ ব্যাংক ব্যবসায়ী, ওয়াচ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন। এখানে ওয়াকিং আপ অ্যান্ড ডাউন মানে এদিক ওদিক হাঁটাচলা করা। সেই বৃদ্ধ ব্যাংক ব্যবসায়ী এদিক ওদিক হাঁটাচলা করছে হিজ স্টাডি, তার পড়ার কক্ষে। অ্যান্ড রিমেম্বারিং হাউ, রিমেম্বারিং মানে স্মরণ করছে, হাউ কিভাবে, 15 years বিফোর, 15 বছর আগে, হি হ্যাড গিভেন এ পার্টি, সে একটি পার্টির আয়োজন করেছিল। দেখো এখানে পার্টি বলতে আমরা জানি যে কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা বা নাচা গানার একটু ব্যবস্থা করা। একই রকমভাবে এই ব্যাংকার একটা পার্টির আয়োজন করেছিল ওয়ান অটাম ইভিনিং, একদিন শরতের সন্ধ্যাবেলা। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, দেয়ার হ্যাড বিন সেখানে ছিল, মেনি অনেক, ক্লেভার মেন। দেখো এখানে ক্লেভার বলতে আমরা এখানে ধরে নেব যে বুদ্ধিমান, খুব ইন্টেলিজেন্ট কিছু মানুষজন সেখানে উপস্থিত ছিল। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এবং সেখানে যে আলোচনা হয়েছিল সেগুলো ভীষণ চিত্তাকর্ষক। দেখো ইন্টারেস্টিং মানে খুব চিত্তাকর্ষক, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। মানে এই পার্টিতে এত বুদ্ধিমান মানুষজনে উপস্থিত ছিল যে তারা যে বিষয়গুলো আলোচনা করছিল সেগুলো বেশ ইন্টারেস্টিং, ভীষণ আকর্ষণীয়, বা যাকে আমরা বলতে পারি এন্টারটেনিং। অ্যামং আদার থিংস, তারা অন্যান্য যে সকল জিনিস আলোচনা করছিল সেগুলোর মধ্যে, অ্যামং আদার থিংস, অন্যান্য, এখানে থিংস বলতে ডিসকাশন, আলোচনা, বা থিংস বলতে কথোপকথন। তারা অন্যান্য যে কথোপকথন বা আলোচনা করছিল সেগুলোর মধ্যে দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, তারা আলোচনা করেছিল। এখানে টক অফ মানে হচ্ছে আলোচনা করা, তাকে আমরা বলি ডিসকাস। তাহলে দে হ্যাড টকড অফ, তারা আলোচনা করেছিল ক্যাপিটাল পানিশমেন্ট। দেখো ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, গেস্ট বলতে এখানে অতিথিবর্গ যারা সেই পার্টিতে উপস্থিত ছিল, মেজরিটি মানে বেশিরভাগ অংশ, অ্যামং হোম যাদের মধ্যে, ওয়ার মেনি জার্নালিস্ট ছিল অনেকে, অনেক সাংবাদিক, অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন অনেক বুদ্ধিমান মানুষ। অর্থাৎ যে সকল অতিথি সেখানে উপস্থিত ছিল তাদের বেশিরভাগ অংশ ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, ডিসঅ্যাপ্রুভ মানে অনুমোদন করেনি, অফ দ্য ডেথ পেনাল্টি এই মৃত্যুদণ্ডকে। অর্থাৎ সেখানে আলোচনা হচ্ছিল যে মৃত্যুদণ্ড ভালো, যাবজ্জীবন কারাদণ্ড ভালো, কোনটা ভালো, মৃত্যুদণ্ড ভালো না যাবজ্জীবন কারাদণ্ড ভালো। তো সেখানে উপস্থিত অতিথিবর্গর মধ্যে বেশিরভাগ মানুষজন তারা এই মৃত্যুদণ্ডটাকে অনুমোদন করেন, খারিজ করে দেয়। দে কনসিডার্ড, তারা বিবেচনা করেন, দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট
ওই ধরনের শাস্তি, দ্যাট ফর্ম মানে এখানে ওই ধরনের পানিশমেন্ট মধ্যে শাস্তি, বলছে এই যে মৃত্যুদণ্ড দেওয়াটা, এই ধরনের শাস্তিটা আউট অফ ডেট। আউট অফ ডেট বলতে আমরা বলবো সেকেলে, অর্থাৎ অনেক পুরনো একটা পদ্ধতি। ইমোরাল, এটা একটা অনৈতিক বিষয়। অ্যান্ড আনসুইটেবল মানে ফর খ্রিশ্চান স্টেট। আনসুইটেবল মানে হচ্ছে কি, এটা উপযুক্ত নয়, মানানসই নয়। ফর খ্রিশ্চান স্টেট, খ্রিস্টিয়ান রাষ্ট্রগুলিতে এই ধরনের শাস্তি দেওয়াটা মানানসই নয় বা উপযুক্ত নয়। Some of them thought that capital punishment should be replaced universally by life imprisonment. দেখো এটা অনেক সময় রায় মার্টিনের বইয়েও এইভাবে দেওয়া আছে। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম দ্য ডেথ পেনাল্টি শুড বি রিপ্লেসড এভরিওয়্যার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। বিষয়টা একই। এখানে বলছে সাম অফ দেম, তাদের মধ্যে কেউ কেউ অর্থাৎ কিছু অতিথিবর্গ থট ভেবেছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড শুড বি রিপ্লেসড মানে পরিবর্তন করা উচিত, ইউনিভার্সালি মানে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী বা সর্বত্র, বাই লাইফ ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের দ্বারা। অর্থাৎ কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার থেকে তাকে সর্বত্র যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমাদের সঙ্গে একমত নই। এগ্রি উইথ মানে সম্মত হওয়া। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমাদের সঙ্গে সম্মত নই। সেট দেয়ার হোস্ট দ্য ব্যাংকার, সেই ব্যাংকার এই কথাটি বললেন। আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। আই হ্যাভ নট ট্রাইড, এখানে দেখো ট্রাইড মানে হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা। বলছে আমার অভিজ্ঞতা নেই আইদার দ্য ডেথ পেনাল্টি, এই মৃত্যুদণ্ড, অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড, এই দুটো বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি, কিন্তু যদি কেউ বিচার করে, জাজ মানে বিচার করা, প্রায়োরি মানে কি, পূর্ব অনুমান ছাড়া। মনে করো এমন কাউকে বলা হলো যে মৃত্যুদণ্ড ভালো না যাবজ্জীবন কারাদণ্ড ভালো, যাকে বলা হলো তার যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, তাহলে সে কোনটা বেছে নেবে? এই প্রায়োরি বলতে যার পূর্ব অভিজ্ঞতা নেই, অর্থাৎ পূর্ব অনুমান ছাড়া যদি কেউ বিচার করে, তাহলে দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, তাহলে সেই মৃত্যুদণ্ড ইজ মোর মোরাল, অনেক বেশি নৈতিক, অ্যান্ড মোর হিউম্যান, অনেক বেশি মানবিক। দেখো হিউম্যান স্পেলিংটা দেখো, HUMANE, এর মানে হচ্ছে মানবিক। দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ সারা জীবন কারাবাস। তাহলে সারা জীবন কারাবাসের থেকে মৃত্যুদণ্ড অনেক বেশি নৈতিক এবং অনেক বেশি মানবিক। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড, কিলস আ ম্যান একজন মানুষকে মেরে ফেলে অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে। মানে ক্যাপিটাল পানিশমেন্ট বলতে আমরা বলতে পারি ফাঁসি, যে কাউকে যদি ফাঁসি দেওয়া হয় সে কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করবে, বা হতে পারে কাউকে গুলি করে হত্যা করা, যদি তাকে গুলি করে দেওয়া হয় তাহলে সে অল্প সময়ের মধ্যে সে কিন্তু মারা যাবে। এগুলোকে বলা হচ্ছে যে মৃত্যুদণ্ড। তাহলে যদি কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সে খুব অল্প সময়ের মধ্যে মারা যাবে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট, কিন্তু সারা জীবন কারাবাস, কিলস হিম, কাউকে হত্যা করে স্লোলি, ধীরে 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 মারে। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, হুইচ এক্সিকিউশন, তাহলে কোন জল্লাদ, মানে যে কাউকে হত্যা করে তাকে আমরা বলি জল্লাদ। হুইচ এক্সিকিউশনার, কোন জল্লাদ, ইজ দ্য মোর হিউম্যান, অনেক বেশি মানবিক। সে, হি হু কিলস ইউ ইন আ ফিউ সেকেন্ড, সে যে তোমাকে, কিলস ইউ তোমাকে মেরে ফেলে, ইন আ ফিউ মিনিটস খুব কয়েক মুহূর্তের মধ্যে, মানে কয়েক মিনিটের মধ্যে,
অর হি, নাকি সে, হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ। হু ড্র্যাগস দ্য লাইফ মানে কি, যে কেড়ে নেয় তোমার জীবনকে, আউট অফ ইউ, তোমার কাছ থেকে তোমার জীবনটা কেড়ে নেয়, ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, অনেক বছর ধরে, অর্থাৎ যে তোমাকে বিভিন্ন শাস্তি দিয়ে ধীরে ধীরে তোমাকে অত্যাচার করে তোমাকে মেরে ফেলে দীর্ঘ বছর ধরে, তাহলে সে কি ভালো? তাহলে কে ভালো? যে তোমাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেয় সে ভালো, না যে তোমাকে দীর্ঘদিন শাস্তি দিয়ে তোমাকে মেরে ফেলে সে ভালো? এখানে এক্সিকিউশনের মানে জল্লাদ। বোথ আর ইকুয়ালি ইমোরাল, অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট। অতিথির মধ্যে একজন অবজার্ভড, তার পর্যবেক্ষণ জানালেন যে দুটোই, বোথ আর ইকুয়ালি, সমানভাবে ইমোরাল, অনৈতিক। ফর, কারণ, দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ এই দুটো জিনিসেরই বোথ হ্যাভ আছে সেম অবজেক্ট, একই উদ্দেশ্য। কাউকে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে মেরে ফেলা, তার উদ্দেশ্য জীবনটাই কেড়ে নেওয়া, আর কাউকে দীর্ঘদিন শাস্তি দিয়ে মারা, কারাবাসে বন্দি করে মারা, সেই আলটিমেট যে পরিণতি সেটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, উভয়ের কিন্তু একই রকমের উদ্দেশ্য, টু টেক অ্যাওয়ে লাইফ। টেক অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া, লাইফ জীবনটাকে ছিনিয়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, বলছে কোনো রাষ্ট্র কোনো ভগবান নয়। অর্থাৎ ভগবানের মতো ক্ষমতাশালী কোনো রাষ্ট্র হতে পারে না। ইট হ্যাজ নট দ্য রাইট, কোনো রাষ্ট্রের নেই দ্য রাইট, অধিকার নেই, টু টেক অ্যাওয়ে, ছিনিয়ে নেওয়া, হোয়াট ইট ক্যান নট রেস্টোর, যেটা সে ফিরিয়ে দিতে পারে না। রেস্টোর মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া। হোয়েন ইট ওয়ান্টস টু, এখানে ইট বলতে রাষ্ট্র, ওয়ান্টস টু যখন চায়। মনে করো রাষ্ট্র কোনো কিছু কারোর কাছ থেকে ছিনিয়ে নিল, যদি সেই জিনিসটা সে যদি পুনরায় তাকে যদি ফেরত দিতে না পারে, তাহলে তার কী ক্ষমতা রয়েছে সেই রাষ্ট্রের? ঈশ্বর বা ভগবানের ক্ষমতা রয়েছে কারো কাছ থেকে জীবন ছিনিয়ে নিলেও পরবর্তীকালে তার জীবনটা তাকে ফিরে দিতে পারে, কিন্তু কোনো রাষ্ট্র কারোর কাছ থেকে জীবন যদি ছিনিয়ে নেয় তার সেই ক্ষমতা নেই তাকে সেই জীবনটা ফিরিয়ে দেওয়ার। অ্যামং দ্য গেস্ট, অতিথিদের মধ্যে, ওয়াজ আ ইয়াং লয়ার, ছিল একজন তরুণ আইনজীবী। এ ইয়াং ম্যান অফ 25, একজন তরুণ মানুষ যার বয়স ছিল 25 বছর, 5 and 20 মানে 25 বছর বয়স। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন, যখন তাকে জিজ্ঞাসা করা হলো হিজ ওপিনিয়ন, তার কি মতামত, হি সেড, সে বলল, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স, মৃত্যুদণ্ড অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স এবং যাবজ্জীবন কারাবাস, আর ইকুয়ালি ইমোরাল, সমানভাবে অনৈতিক, ইমোরাল। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যদি আমাকে বাঁচতে দেওয়া হয়, ইফ আই হ্যাড টু চুজ, যদি আমাকে বলা হলে তুমি বলো কোনটা ভালো কোনটা খারাপ, মানে যদি আই হ্যাড টু চুজ, যদি আমাকে বাঁচতে হয়, চুজ মানে বাছা, বিটুইন ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাবাস, তাহলে আই উড সার্টেনলি চুজ, সার্টেনলি মানে নিশ্চিতভাবে, আই উড চুজ আমি বেছে নেব, দ্য সেকেন্ড, দ্বিতীয়টি, অর্থাৎ যাবজ্জীবন কারাবাস, আমি এটাই বেছে নেব। টু লিভ এনিহাউ, এনিহাউ মানে যে কোনোভাবেই বেঁচে থাকাটা, ইজ বেটার, ভালো, দেন নট অ্যাট অল, মানে একেবারেই মরে যাওয়ার থেকে যে কোনোভাবে বেঁচে থাকাটা এটা অনেক বেশি ভালো। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, লাইভলি মানে প্রাণবন্ত, ডিসকাশন মানে হচ্ছে আলোচনা, একটি প্রাণবন্ত আলোচনা, অ্যারোজ মানে এখানে শুরু হলো বা উদ্ভব হলো। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়াঙ্গার, সেই ব্যাংক ব্যবসায়ী যে ছিল ইয়াঙ্গার, মানে যে সময় এই বেটটা হয়েছিল, যে সময় এই বাজিটা হয়েছিল, সেই সময় ব্যাংকারের বয়স অনেক কম ছিল। অ্যান্ড মোর নার্ভাস, এবং সেই সময় খুব নার্ভাস, মানে খুব, এখানে নার্ভাস বলতে সে খুব উত্তেজিত হয়ে পড়তো, ইন দোজ ডেজ, সেই সময়। সেই ব্যাংকার ওয়াজ সাডেনলি ক্যারেড অ্যাওয়ে, হঠাৎ তাকে গ্রাস করলো, এখানে ক্যারেড অ্যাওয়ে মানে হচ্ছে গ্রাস করা, বাই এক্সাইটমেন্ট, এই এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা, হঠাৎ তার মধ্যে একটা উত্তেজনা গ্রাস করলো, মানে সে খুব উত্তেজিত হয়ে গেল সেই ব্যাংকার। উত্তেজিত হয়ে
হি স্ট্রাক দ্য টেবিল, সে সেই টেবিলে আঘাত করলো, স্ট্রাইক থেকে স্ট্রাক, সে আঘাত করলো সেই টেবিলে, অন উইথ হিজ ফিস্ট, ফিস্ট মানে হচ্ছে হাতের যে মুষ্টি, হাতের মুষ্টি দিয়ে সে টেবিলে আঘাত করলো, অ্যান্ড সাউটেড, চিৎকার করতে করতে বলল, অ্যাট দ্য ইয়াং ম্যান, সেই আইনজীবীর দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার করতে করতে বলল, ইট ইজ নট ট্রু, এটা একদমই সত্য নয়। আই শ্যাল বেট ইউ 2 মিলিয়নস, আমি 2 মিলিয়ন বাজিয়ে রাখছি। দেখো এখানে ব্যাংকার সেই সময় ছিল খুবই অর্থশালী, প্রচুর টাকা পয়সার মালিক, তাই টাকার অহংকার এখানে প্রকাশ পাচ্ছে। তাই বলছে আই শ্যাল বেট ইউ 2 মিলিয়নস, আমি তোমার সঙ্গে 2 মিলিয়ন বেট করলাম। দেখো 2 মিলিয়ন মানে এখানে বলা হয়েছে 2 মিলিয়ন রুবেল, রাশিয়ায় আমরা যেমন বলি রুপি টাকা, ওখানে বলা হয় রুবেল। বলছে এখানে আমি তোমার সঙ্গে 2 মিলিয়ন রুবেল বাজি রাখলাম। ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট, ইউ উড নট স্টে, তুমি থাকতে পারবে না, ইন সলিটারি কনফাইনমেন্ট, সলিটারি মানে হচ্ছে একাকিত্ব, কনফাইনমেন্ট মানে হচ্ছে বন্দিত্ব, মানে এই যে একাকী বন্দিত্ব, অর্থাৎ এই নিঃসঙ্গ বন্দি তুমি থাকতে পারবে না, ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য তুমি থাকতে পারবে না, কোনো জায়গায় বন্দি দশায় তুমি থাকতে পারবে না। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, সেড দ্য ইয়াঙ্গার ম্যান, সেই ইয়াং ম্যান, অর্থাৎ ইয়াং ম্যান বলতে এখানে সেই তরুণ আইনজীবী, সেই তরুণ আইনজীবী বললেন, ইফ ইউ মিন, যদি তুমি তাই অর্থ করো, ইফ ইউ মিন মানে অর্থ করা, দ্যাট ওটাই, ইন আর্নেস্ট মানে যদি তুমি আন্তরিকভাবে, ইন আর্নেস্ট মানে হচ্ছে আন্তরিকভাবে, যদি তুমি আন্তরিকভাবে তাই মনে করো, আই শ্যাল টেক দ্য বেট, আমি এই বাজিটা গ্রহণ করলাম, আই শ্যাল টেক দ্য বেট, আমি এই বাজিটা গ্রহণ করলাম। বাট আই উড স্টে নট 5, কিন্তু আমি মাত্র 5 বছর থাকবো না, বাট 15 ইয়ার্স, আমি থাকবো 15 বছর। 15 বছর, ডান, ঠিক আছে, তাই হবে। ক্যারেট দ্য ব্যাংকার, সরি ক্যারেট নয়, ক্রাইট দ্য ব্যাংকার, সেই ব্যাংকার চিৎকার করে বলতে লাগলো, ঠিক আছে 15 বছর তো ঠিক আছে, ওটাই ফাইনাল, ডান মানে ইট ইজ ফাইনাল, ইট ইজ ফিক্সড। জেন্টলম্যান, আই স্টেক 2 মিলিয়নস, দেখো জেন্টলম্যান উপস্থিত সমস্ত যে অতিথিবর্গ তাদেরকে বলছে যে ভদ্র মহোদয়, আমি 2 মিলিয়ন বাজি রাখলাম। এগ্রিড, ইউ স্টেক ইউর মিলিয়নস অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, সেড দ্য ইয়াং ম্যান। এখানে একটু বুঝতে হবে, বলছে এগ্রিড, রাজি, ইউ স্টেক, এখানে স্টেক মানে হচ্ছে বেট, বিইটি বেট মানে বাজি ধরা, তুমি তোমার মিলিয়ন অর্থাৎ 2 মিলিয়ন রুবেল দিয়ে তুমি বাজি ধরেছ, আর আমি বাজি করছি মাই ফ্রিডম, আমার স্বাধীনতা। অর্থাৎ বলছে আমি যদি হেরে যাই আমি তোমাকে এত টাকা দিতে পারবো না, কিন্তু আমি আমার যে স্বাধীনতা তোমার কাছে আমি দিয়ে দেবো, অর্থাৎ তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, অর্থাৎ আমি তোমার চাকরের মতো থাকবো। হ্যাঁ, সেট দ্য ইয়াং ম্যান। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট, বলছে এই ওয়াইল্ড বলতে বেপরাও, সেন্সলেস মানে হচ্ছে অনর্থক, বেট বলতে বাজি, ওয়াজ ক্যারেড আউট, এইভাবে বাস্তবায়িত হলো, অর্থাৎ সত্যি সত্যি ঘটে গেল। তাহলে দিস ওয়াইল্ড সেন্সলেস বেট, এই বেপরোয়া অনর্থক বাজি সত্যি ঘটে গেল। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস, সেই যে ব্যাংকার স্পয়েলড, স্পয়েলড মানে হচ্ছে অতিরিক্ত ভোগবিলাসে যে নষ্ট হয়ে যাওয়া, মানে ভোগী হয়ে গেছে যে, অ্যান্ড ফ্রিভোলাস, ফ্রিভোলাস মানে হচ্ছে ছেলে মানুষই আচরণ যার মধ্যে রয়েছে, একটা ছেলে সুলভ আচরণ যার মধ্যে রয়েছে তাকে বলা হয় ফ্রিভোলাস। উইথ মিলিয়নস, যার কাছে লক্ষ লক্ষ টাকা রয়েছে, বিয়ন্ড হিজ রেকনিং, রেকনিং মানে হচ্ছে হিসেব করা, মানে এত লক্ষ টাকা আছে, এত বিলিয়ন রুবেল টাকা আছে, এটা হিসাবের বাইরে, এটাকে হিসাব করা যায় না, বিয়ন্ড রেকনিং, এত টাকা যেটা হিসাব করা যায় না। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, সেই ব্যাংকার আনন্দিত হলো, ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত হলো, অ্যাট দ্য বেট সেই বাজিতে। অ্যাট সাপার, সাপার মানে হচ্ছে রাতের খাবার, অর্থাৎ আমরা বলি ডিনার, সেই রাতের যখন সবাই মিলে এক বসে খাবার দাবার খাচ্ছে সেই পার্টিতে বসে, হি মেড ফান, সে মজা করতে লাগলো, অফ দ্য ইয়াং ম্যান, সেই তরুণ যুবক অর্থাৎ সেই আইনজীবীকে নিয়ে সে মজা করতে লাগলো। অ্যান্ড সেট, আর বলল, থিঙ্ক বেটার অফ ইট ইয়াং ম্যান, বলছে ইয়াং ম্যান
একটু ভালো করে ভেবে দেখো, থিঙ্ক বেটার অফ ইট, ভালো করে ভাবো কিন্তু। হোয়াইল দ্যার ইজ স্টিল টাইম, এখনও কিন্তু সময় আছে, স্টিল টাইম, এখনও কিন্তু সময় আছে, ভালো করে ভেবে দেখো তুমি এই বেডটা লড়বে কিনা। টু মি, আমার কাছে 2 মিলিয়নস আর ট্রিফেল, আমার কাছে এই 2 মিলিয়নস রুবেল একটা সামান্য ব্যাপার, ট্রিফেল মানে হচ্ছে সামান্য ব্যাপার বা তুচ্ছ বিষয়। বাট ইউ আর লুজিং, কিন্তু তুমি হারাতে চলেছ 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, তোমার জীবনের 3 কি 4 বছর, এটা ভালো সময়টা, কারণ তোমার বয়স অনেক কম, তাই তোমার কাছে এই সময়টা অনেক বেশি মূল্যবান। দেখো এখানে তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এখানে তো সেই তরুণ আইনজীবী 15 বছর মানে বন্দি থাকবে বলে কথা দিয়েছে, তাহলে এখানে ব্যাংকার কেন 3-4 বছর বলছে? ব্যাংকারের মনে হলো যে ওই তরুণ আইনজীবী 3 থেকে 4 বছরের বেশি জেল মানে বন্দিদশায় থাকতে পারবে না, তাই কিন্তু এখানে 3 কি 4 বছর বলা হয়েছে। ডোন্ট ফরগেট লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, তুমি তোমার জীবনের সব থেকে মূল্যবান 3 কি 4 বছর হারাতে যাচ্ছ। আই সে, আমি বললাম 3 or 4, আমি 3-4 বছর বললাম, বিকজ কারণ ইউ উড নট স্টে লঙ্গার, তুমি এই 3-4 বছরের বেশি ওই বন্দিদশায় থাকতে পারবে না। ডোন্ট ফরগেট, ভুলে যেও না, আইদার ইউ আনহ্যাপি ম্যান, তুমি অখুশি মানুষ, তুমি এটা ভুলে যেও না যে ভলেন্টারি কনফাইনমেন্ট মানে কি স্বেচ্ছায় বন্দিত্ব, ভলেন্টারি মানে কি যে স্বেচ্ছায় তুমি এই বন্দিদশাটা ভোগ করছো। তো ভলেন্টারি কনফাইনমেন্ট স্বেচ্ছায় বন্দিত্ব ইজ আ গ্রেট ডিল হার্ডার, এই যে গ্রেট ডিল হার্ডার মানে কি অনেক বেশি কষ্টকর, টু বিয়ার সহ্য করা, দেন কম্পালসরি, মানে কম্পালসরি মানে কি বাধ্যতামূলক বন্দিদশা, মানে যারা অপরাধ করে আইনের বিচারে যারা জেল খাটে সেটা একটা কম্পালসরি। আর এটা হচ্ছে যে কোনো কিছু টাকার বিনিময়ে তুমি নিজের থেকে বন্দিদশা ভোগ করতে যাচ্ছ, ফলে বাধ্যতামূলক বন্দিদশার থেকে স্বেচ্ছায় বন্দিত্ব অনেক বেশি কষ্টকর। দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট, দেখো ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট, তোমার অধিকার আছে, টু স্টেপ আউট বাইরে যাওয়া, ইন লিবার্টি স্বাধীনভাবে, অ্যাট এনি মোমেন্ট যে কোনো মুহূর্তে। এই তুমি মনে করো যে আমি যে কোনো মুহূর্তে আমি কোথাও বেরিয়ে যেতে পারি, তাহলে সেই ভাবনাটা উইল পয়জন ইয়োর হোল এক্সিস্টেন্স, উইল পয়জন বিষাক্ত করে দেবে তোমার হোল সমগ্র অস্তিত্ব, এক্সিস্টেন্স ইন প্রিজন, ওই কারাগারে। মানে তুমি তো কোনো অপরাধ না করে তুমি এই বন্দিদশা ভোগ করছো, তাই তুমি যদি মনে করো যে আমি যে কোনো মুহূর্তে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু তুমি তখন চাইলেও ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না, আর তখনই তোমার এই পুরো অস্তিত্বটা বিষাক্ত হয়ে উঠবে। উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রেজেন্ট, আই অ্যাম সরি ফর ইউ, আমি কিন্তু তোমার জন্য ভীষণ দুঃখিত, আই অ্যাম সরি মানে দুঃখিত ফর ইউ। অ্যান্ড নাও দ্য ব্যাংকার, আর এখন দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক, ব্যাংকার এদিক ওদিক হাঁটছে, রিমেম্বার্ড অল দিস, আর এই সকল বিষয়গুলো সে মনে করছে, রিমেম্বার মানে মনে করা বা স্মরণ করা। অ্যান্ড আস্কড হিমসেলফ, আর নিজেকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে? হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, ওই বাজির উদ্দেশ্য কী ছিল? হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 years অফ হিজ লাইফ, হোয়াট ইজ দ্য গুড, কী ভালো ঘটেছিল, অফ দ্যাট ম্যানস লুজিং 15 years অফ হিজ লাইফ, ওই মানুষের জীবনের 15টা বছর এইভাবে বন্দিদশায় হারিয়ে কি ভালো হয়েছিল? অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 millions, আর আমি এইভাবে যে 2 মিলিয়ন টাকা এইভাবে স্বেচ্ছায় আমি যে থ্রো অ্যাওয়ে করে দিলাম, এইভাবে উড়িয়ে দিলাম, কি লাভ? ক্যান ইট প্রুফ, এটা কি প্রমাণ করতে পারবে? দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার, এই মৃত্যুদণ্ড ইজ বেটার ভালো, অনেক ভালো বা খারাপ, ওটস দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, সারা জীবন কারাবাসের থেকে মৃত্যুদণ্ড ভালো কি খারাপ, এর দ্বারা কি প্রমাণিত হতে পারে? ক্যান ইট প্রুফ? নো নো, না, এটা প্রমাণিত হতে পারে না। ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল, এটা হচ্ছে পুরোপুরি অযৌক্তিক অ্যান্ড মিনিংলেস,
অর্থহীন। এই ধরনের বাজি করাটা অযৌক্তিক এবং অর্থহীন। অন মাই পার্ট, আমার দিক থেকে, ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস। ক্যাপ্রিস মানে হচ্ছে এটা হচ্ছে খেয়াল খুশি একটা আচরণ অফ এ প্যাম্পার্ড ম্যান। দেখো প্যাম্পার্ড ম্যান মানে হচ্ছে অতিরিক্ত আদর দিয়ে কাউকে বেশি হচ্ছে খামখেয়ালিপনা করে তোলা। প্যাম্পার্ড ম্যান একটা আদুরে মানুষের একটা খামখেয়ালিপনা। অ্যান্ড অন হিজ পার্ট, আর তার দিক থেকে সিম্পল গ্রিড ফর মানি, আর তার দিক থেকে এটা ছিল গ্রিড মানে লোভ ফর মানি, টাকার প্রতি লোভ। দেখো এগুলো কিন্তু এখন তার তার অনুভব হচ্ছে, আর এই ঘটনা ঘটেছে আজ থেকে 15 বছর আগে, সেই ঘটনাটা সে মনে করছে। দেন হি রিমেম্বার্ড, তারপরে সে স্মরণ করলো হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, ওই সন্ধ্যায় আর কি ঘটেছিল। ইট ওয়াজ ডিসাইডেড, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড, সেই তরুণ মানুষটি অর্থাৎ সেই লয়ার আইনজীবী, শুড স্পেন্ড কাটানো উচিত দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, তার এই ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি, তার এই বন্দির যে 15টা বছর কাটানো উচিত আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন। এই যে স্ট্রিক্টেস্ট সুপারভিশন মানে হচ্ছে কড়া নজরদারিতে, ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, মানে ব্যাংকারের বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়িতে কিছু ছোটো ছোটো ঘর আছে। লজ মানে ছোটো বাড়ি, ছোটো ছোটো ঘর, সেই ছোটো ছোটো ঘরের যে কোনো একটিতে সে তার এই বন্দিদশা কাটাবে কড়া নজরদারিতে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট, রাজি হলো বা সম্মতি হলো বা চুক্তিপত্র হলো যে ফর 15 ইয়ার্স, এই 15 বছরের জন্য হি শুড নট বি ফ্রি, সে মুক্তি পাবে না। হি শুড নট বি ফ্রি, সে কোনো ছাড় পাবে না। টু ক্রস, অতিক্রম করা, দ্য থ্রেশহোল্ড মানে চৌকাট অফ দ্য লজ, সেই ছোট ঘর, যে ঘরে তাকে থাকতে হবে সেই ঘরের চৌকাট সে কিন্তু ক্রস করার অধিকার পাবে না। টু সি হিউম্যান বিংস, কোনো মানুষের সঙ্গে সে দেখা করতে পারবে না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, কোনো মানুষের কণ্ঠস্বরও সে শুনতে পাবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, কোনো চিঠি বা কোনো খবর কাগজ সে পাবে না। তাহলে কি পাবে? হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ, তাকে অনুমতি দেওয়া হলো টু হ্যাভ, পেতে, কি পেতে? এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা গানের একটা যন্ত্র, সে যা খুশি তার যেটা পছন্দ সে সেই ঘরের মধ্যে রাখতে পারে, যে ঘরে সে বন্দি থাকবে, যে কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাবে। বুকস, সে পেতে পারে বই। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট, এবং তাকে অনুমতি দেওয়া হলো টু রাইট লেটার, সে চিঠি লিখতে পারে। টু ড্রিঙ্ক ওয়াইন, মদ পান করতে পারে। অ্যান্ড টু স্মোক, সে ধূমপানও করতে পারে। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, ওই চুক্তির এই শর্ত অনুসারে, টার্মস মানে শর্ত, এগ্রিমেন্ট মানে চুক্তি, এই চুক্তির এই শর্ত অনুসারে দ্য অনলি রিলেশনস, একমাত্র যে, এখানে রিলেশন বলতে সম্পর্ক, কি সম্পর্ক? হি কুড হ্যাভ, সে সম্পর্ক রাখতে পারে উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, মানে এই বাইরের জগতের সঙ্গে, মানে সে ওই ঘরের ভেতর থেকে বাইরের জগতের সঙ্গে সে কীভাবে যোগাযোগ রাখতে পারে, সেটা হচ্ছে ওয়ার বাই এ লিটিল উইন্ডো, একটা ছোট্ট জানালা দিয়ে। মেড পারপাসলি, ওই জানালা কিন্তু ওই ঘরে ছিল না, শুধুমাত্র এই বন্দিকে রাখার জন্য ওই জানালাটা তৈরি করা হয়েছে। ফর দ্যাট অবজেক্ট, মানে ওই উদ্দেশ্যে, এখানে অবজেক্ট বলতে উদ্দেশ্য, কোন উদ্দেশ্য? যে যাতে ওই ব্যাংকার তার বাইরের প্রকৃতিকে একটু দেখতে পারে, একটু তাকাতে পারে প্রকৃতির দিকে, সেই জন্য ওই জানালাটা তৈরি করা হয়েছিল। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, হি মাইট হ্যাভ, সে পেতে পারে, এনিথিং হি ওয়ান্টেড, সে যা চাইবে, ওয়ান্টেড মানে চাওয়া, সে যা চাইবে সে তাই পেতে পারে। সেগুলোর মধ্যে কি কি? বুকস, সে বই পেতে পারে। মিউজিক, সে ওখানে গান গাইতে পারে বা গান শুনতে পারে। ওয়াইন, মদ পান করতে পারে, অ্যান্ড সো অন, এবং ইত্যাদি। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড, এনি কোয়ান্টিটি মানে যতটা পরিমাণে সে চাইবে, সে যদি এক্ষুনি 10টা বই চায় 10টা বই দেওয়া হবে, 15টা বই হলে 15টা বই দেওয়া হবে। যদি সে এখন বলে 5 বোতল মদ চাই, তবে তাকে 5 বোতল মদও দেওয়া হবে। তো সে যতটা পরিমাণে চাইবে, ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড, মানে তার যতটা প্রয়োজন সে চাইবে। কীভাবে চাইতে হবে তাকে? বাই রাইটিং অ্যান অর্ডার, মানে লিখিত আকারে, যে কোনো একটা কাগজে লিখে
ওটাকে দিতে হবে। বাট কুড অনলি রিসিভ দেম, কিন্তু সে যা চাইবে সেগুলো পাবে। কুড অনলি রিসিভ, সে সেগুলোকে পেতে পারে। থ্রু দ্য উইন্ডো, ওই যে জানালাটা, ওই জানালা দিয়েই সে এই সবগুলো সে পাবে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড, এবং ওই চুক্তিপত্রে প্রোভাইডেড ফর এভরি ডিটেল, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি সেখানে উল্লেখ রয়েছে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড, ওই চুক্তিপত্রে উল্লেখ রয়েছে এভরি ডিটেল, প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। অ্যান্ড এভরি ট্রিফেল, এভরি ট্রিফেল বলতে একেবারে ইনসিগনিফিকেন্ট যে ম্যাটার্স, মানে একটা একদম সামান্য বিষয়, যেগুলো একেবারে ছোটোখাটো বিষয়, সেই সব বিষয়েও ওই চুক্তিপত্রে উল্লেখ ছিল। কেন উল্লেখ ছিল? যাতে দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট, যাতে তার এই বন্দি দশাকে করে তুলতে পারে স্ট্রিক্টলি সলিটারি, একেবারেই কড়াকড়িভাবে নিঃসঙ্গ। সলিটারি মানে হচ্ছে নিঃসঙ্গ। অ্যান্ড বাউন্ড দ্য ইয়াং ম্যান, এবং সেই ইয়াং ম্যানকে বাধ্য করবে, ইয়াং ম্যান মানে সেই তরুণ আইনজীবীকে বাধ্য করবে টু স্টে, থাকতে, দেয়ার, সেখানে এক্স্যাক্টলি 15 ইয়ার্স, একেবারেই 15 বছর, এক্স্যাক্টলি একদম সঠিক সময়। বিগিনিং ফ্রম, যে সময়টা শুরু হচ্ছে, ফ্রম 12 o'clock অফ নভেম্বর 14, 1870, অর্থাৎ 1870 সালে 14ই নভেম্বরের রাত 12টা থেকে শুরু হচ্ছে। অ্যান্ড এন্ডিং, শেষ হচ্ছে অ্যাট 12 o'clock অফ নভেম্বর 14, 1885, অর্থাৎ 1885 সালে নভেম্বরের 14 তারিখে রাত 12টায় এটা শেষ হবে। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্পট, সামান্যতম চেষ্টা, অন হিজ পার্ট, অর্থাৎ এখানে হিজ পার্ট বলতে সেই লয়ার, সেই তরুণ আইনজীবীর পক্ষ থেকে যদি সামান্যতম চেষ্টা করা হয় টু ব্রেক দ্য কন্ডিশন, মানে এই সত্য যদি ভঙ্গ করে, সামান্যতম ভঙ্গ করার চেষ্টা করে, তাহলে ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, যদি 2 মিনিট আগে, অর্থাৎ তার যে 15 বছরের যে নির্দিষ্ট সময়, অর্থাৎ রাত 12টার বাজার যদি 2 মিনিট আগে সেই সত্য ভঙ্গ করে, তাহলে রিলিজ দ্য ব্যাংকার, তাহলে সেই ব্যাংকারকে মুক্তি পাবে, সেই ব্যাংকার মুক্তি পাবে, রিলিজড ফ্রম দ্য অব্লিগেশন, সেই বাধ্যবাধকতা, টু পে হিম 2 millions, টু পে হিম, তাকে প্রদান করা বা তাকে দেওয়া 2 millions, তাকে এই যে 2 মিলিয়ন রুবেল যে চুক্তিতে রয়েছে দিতে হবে, সেটা কিন্তু সে দিতে আর বাধ্য থাকবে না। আচ্ছা, এই গেল পার্ট 1 ভিডিও। পরবর্তী যে অংশটি সেটা আমরা পার্ট 2 ভিডিওতে আলোচনা করব।